তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সিভিল মেটামরফোসিস। তো আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব ভিডিওতে। তো আজকের টপিকটা হচ্ছে আমাদের থিওরি অফ স্ট্রাকচারকে নিয়ে। ঠিক আছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তোমাদের যাদের যেখানে প্রবলেম আছে তারা প্রবলেম কমেন্ট বক্সে অথবা হোয়াটসঅ্যাপে গ্রুপে জানায়, গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো। তো গ্রুপে জানাতে পারো কোনো প্রবলেম হলে। ঠিক আছে, তো ভিডিওটা শুরু করা যাক। তো আজকের টপিক হলো আমাদের থিওরি অফ স্ট্রাকচার। থিওরি অফ স্ট্রাকচারের আন্ডারে আমরা ফার্স্ট যেটা পড়বো, ফার্স্ট চ্যাপ্টার আমাদের আছে হচ্ছে কলাম। ঠিক আছে, তো এই কলাম আমাদের ফার্স্ট চ্যাপ্টার। এই কলামের আন্ডারে আমাদের কী কী আছে একবার দেখে নাও। সিলেবাসটা আশা করছি সবাই পেয়ে গেছো। কলামের আন্ডারে আমাদের পড়ছে কনসেপ্ট অফ কম্প্রেশন মেম্বার, শর্ট অ্যান্ড লং কলাম, ইফেক্টিভ লেন্থ, রেডিয়াস অফ গাইরেশন, সিলিন্ডারনেস রেশিও, টাইপস অফ এন্ড কন্ডিশন অফ কলামস, বাকলিং অফ অ্যাক্সিয়ালি লোডেড কলাম, ইটিসি। তো এগুলো হচ্ছে থিওরি। এখান থেকে এটা যতটা আছে এগুলো হচ্ছে কলামের থিওরি। আর এখানে যতগুলো এখানে প্রতিটা টার্ম যে বললাম না, ওই প্রতিটা টার্মের হচ্ছে আমাকে শর্ট শর্ট নোট মনে রাখতে হবে। অর্থাৎ প্রত্যেকটা টার্মের কী কাজ এসব ইত্যাদি ইত্যাদি আমাকে মনে রাখতে হবে। মানে জাস্ট ওই টার্মগুলো সম্পর্কে টাচে থাকতে হবে। এগুলো থেকে ছোটো 1 নাম্বার 2 নাম্বার এরকম এমসিকিউ ইত্যাদি আসে। আর এখানে নিউমেরিক্যাল আছে। এই যে শেষে দেখো সিম্পল নিউমেরিক্যাল প্রবলেমস আছে। এই যে উলার থিওরি একটা আছে না, উলার থিওরি থেকে আর নিউমেরিক্যাল আসবে, অঙ্ক একটা আসবে। উলার থিওরি বা র্যাঙ্কাইন ফর্মুলা এখানে আছে, যে র্যাঙ্কাইন ফর্মুলা, উলার থিওরি আর র্যাঙ্কাইন ফর্মুলা থেকে একটা অঙ্ক আসে। তো এগুলো অঙ্কগুলো ইজি, অসুবিধা নেই। আমি পরের ভিডিওতে অঙ্ক দিয়ে দেবো। মানে একটা জাস্ট স্যাম্পল অঙ্ক দিয়ে দিলেই তোমরা বাকিগুলো করে নিতে পারবে। ঠিক আছে, মানে ইজি আছে অঙ্কগুলো। মানে পরীক্ষায় পাস করানোর জন্য এই চ্যাপ্টারটা কিন্তু গুরুত্বপূর্ণ। আর অ্যাজাম্পশান মেড ইন উলার থিওরি, এখানে একটা ইম্পর্টেন্ট থিওরি কোশ্চেন আসে, প্রায়ই আসে। এটা হচ্ছে অ্যাজাম্পশান মেড ইন উলার থিওরি অর্থাৎ উলার থিওরির অ্যাজাম্পশান কী। বাস এই জিনিসগুলোই এখানে আছে মেনলি। আর যা যা আজকের এই ভিডিওটায় আমি মেনলি এখানে যে থিওরি টপিকটা আছে, থিওরি পোর্শনটা দেখাবো। ঠিক আছে, তো আজকে একবার আমরা জাস্ট মানে একবার দেখে নিই দ্য মেন টপিকস অফ দিস চ্যাপ্টার। মানে আমাদের তিনটা মেন টপিকের উপরে এই চ্যাপ্টার আমাদের গুরুত্ব দিতে হবে। ফার্স্ট হচ্ছে আমাদের উলার থিওরি, সেকেন্ড হচ্ছে র্যাঙ্কাইন ফর্মুলা, আর তার 3 নম্বর হচ্ছে উলার থিওরি আর র্যাঙ্কাইন ফর্মুলার হচ্ছে অ্যাপ্লিকেশন মানে নিউমেরিক্যালস। এবার দেখো আমরা কি পড়তে চলেছি না কলাম। তাহলে কলাম পড়ছি যখন, কলাম সম্পর্কে আমাদের একটা বেসিক আইডিয়া থাকা দরকার। আমরা সবাই খুব কলাম দেখেছি। ঠিক আছে, কিন্তু আমরা কত রকমের কলাম দেখেছি? আমরা সাধারণত 2 ধরনের কলাম দেখেছি। রেল লাইনে মানে যেখানে ওভারব্রিজ থাকে বা ঠিক আছে ফুটব্রিজ যেগুলো থাকে রেল লাইনে, সেখানে আমরা স্টিলের কলাম দেখেছি। আইয়ের মতো টাইপের কলামগুলো হয়, লম্বা লম্বা স্টিল তোলা থাকে। কোথাও আবার গোলাকৃতি কলাম দেখেছি, স্টিলের গোল কলাম বা হচ্ছে কংক্রিটের কলাম। ঠিক আছে, আর মেনলি 2 প্রকার, একটা হচ্ছে আরসিসি কলাম হয়, যেটা হচ্ছে কংক্রিট আর স্টিল নিয়ে তৈরি হয়, আর একটা শুধু স্টিলের হয়। যেমন এখানে আবার কতগুলা কলামের শেপ দেখানো হয়, যেমন এটা হচ্ছে কি রেক্ট্যাঙ্গেল, এটা হচ্ছে সার্কেল, হ্যাঁ এটাও আবার রেক্ট্যাঙ্গেল, এটা আবার দেখো এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল প্লাস হচ্ছে নিচে একটা মানে কি বেসে একটা ফুটিং যোগ করে দিয়েছে। এটা হচ্ছে আমাদের আরসিসি কলাম। ঠিক আছে, আর এগুলো হচ্ছে এটা রেক্ট্যাঙ্গেল, এটা সার্কুলার কলাম, আর এটা আরসিসি কলাম। আর এটা হচ্ছে অ্যাক্সিয়ালি লোডেড কলাম, মানে এই কলামে হচ্ছে অ্যাক্সিয়ালি লোড পড়বে। ঠিক আছে, তো কলামে অ্যাক্সিয়ালি যে লোড পড়ে সেটা এখানে দেখানো হয়েছে, যে কলামে এরকম ভার্টিক্যাল লোড পড়ে। ঠিক আছে, কলাম একটা ভার্টিক্যাল মেম্বার। এবার দেখো এখানে আরসিসি কলামে কি করছি আমরা, কংক্রিটের ভিতরে এরকম খাঁচা থাকে, লোহার খাঁচা থাকে, তো কংক্রিট, তাকে আমরা আরসিসি কলাম বলি। এগুলোই আমাদের বাড়িতে থাকে, বাড়ির 4টা কোণে 4টে কলাম যে থাকে সেটাই আরসিসি কলামই থাকে। ঠিক আছে, এখানে আরও কতগুলো জিনিস আছে, যেমন এখানে হচ্ছে এইটা হচ্ছে আমার স্টিল কলাম, দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্টিল কলাম। তো তাহলে একবার এক ঝলক দেখে নিই যে কলামটা কি। আমরা যে বারবার বলছি কলামটা কি, হোয়াট ইজ কলাম? কলাম ইজ অ্যান অ্যাক্সিয়ালি লোডেড ভার্টিক্যাল কম্প্রেশন মেম্বার অ্যান্ড মেড অফ স্টিল অর আরসিসি। অর্থাৎ তোমাকে যদি জাস্ট এক কথায় কেউ জিজ্ঞাসা করছে কলাম কি, কলাম হচ্ছে ভার্টিক্যাল মেম্বার। প্রথমত কি মেম্বার, এটা হচ্ছে ভার্টিক্যাল মেম্বার, হরাইজন্টাল নয়। বিম হচ্ছে আমাদের ঘরে যে বিম থাকে, বিমগুলো হচ্ছে হরাইজন্টাল মেম্বার, আর কলাম হচ্ছে ভার্টিক্যাল মেম্বার। ঠিক আছে, কলাম ভার্টিক্যাল মেম্বার আর কি কম্প্রেশন মেম্বার, কারণ কলামে কম্প্রেসিভ লোড থাকে। মানে এই একটা যদি তোমার কলাম হয়, এক সেকেন্ড, এই যে কলামটা উপরে থেকে লোড পড়ছে, এই ধরো কলামটা উপরে থেকে লোড পড়ছে, তো নিচে তো মাটি আছে, মাটি থেকে তার রিয়াকশান দিচ্ছে, অর্থাৎ এই জিনিসটা কী হবে, সংকুচিত হওয়ার চেষ্টা করবে। একটা জিনিসকে দুপাশ থেকে লোড দিলে কী হয়, সংকুচিত হয়। তো কলাম তাই জন্য সংকোচনশীল পার্ট একটা, তাই জন্য এটা কম্প্রেশন মেম্বার।
তারপরে আরও কি বলছে, কম্প্রেশন মেম্বার্স আর স্ট্রাকচারাল এলিমেন্ট। এবার কম্প্রেশন মেম্বার কি সেটা একবার বলছে, কম্প্রেশন মেম্বার আর স্ট্রাকচারাল এলিমেন্ট দ্যাট আর পুশ টুগেদার অর ক্যারি এ টু ক্যারি এ লোড, মোর টেকনিক্যালি দে আর সাবজেক্টেড অনলি টু অ্যাক্সিয়াল কম্প্রেসিভ ফোর্সেস। ঠিক আছে, মানে কম্প্রেসিভ মেম্বার তাকেই বলো যারা কিনা অ্যাক্সিয়ালি কম্প্রেসিভ ফোর্স, যাদেরকে অ্যাক্সিয়ালি কম্প্রেসিভ ফোর্স দেওয়া হয়। ঠিক আছে, that is the load is applied on the longitudinal axis through the centroid of the member of the cross section। মানে যদি আমার কলামটা রেক্টাঙ্গেল হয়, যদি আমার কলামটা সার্কেল হয়, তাহলে সার্কেলের সেন্টার দিয়ে যাবে, যদি রেক্টাঙ্গেল হয় রেক্টাঙ্গেলের সেন্টার দিয়ে যাবে, অর্থাৎ সিজি দিয়ে যাবে। যে ক্রস সেকশন হবে কলামটার, তার সিজি দিয়ে ওই অ্যাক্সিয়াল লোডটা যেতে হবে, তবেই সেটা ওই কলামের উপরে অ্যাপ্লিকেবল হবে। অ্যান্ড দ্য লোড ওভার ক্রস সেকশন এরিয়া গিভস দ্য স্ট্রেস অন দ্য কম্প্রেসড মেম্বার। এবার মেম্বারের উপরে ও লোড পড়ছে, তার মানে ও কি কম্প্রেসিভ স্ট্রেস দিবে, সেটাই বলেছে। তো কলাম কি জিনিস জানতে চাইলে সিম্পল যদি এক নম্বরে দিয়ে দেয়, তো জাস্ট ভার্টিক্যালি কম্প্রেশন মেম্বার দ্যাট ইজ সাবজেক্টেড টু অ্যাক্সিয়ালি কম্প্রেসিভ স্ট্রেস, ব্যাস এইটুকু লিখে দিলেই মিটে যাবে। ঠিক আছে, এই যে এখানে একটা দেখো, এইটা হচ্ছে একটা কলাম বিমের জাংশন, এই যে ছবিটা আছে, আমার কার্সারটা একটু ফলো করবে, রেড ডটটা, এটা হচ্ছে বিম, এটা একটা বিম, এটা হচ্ছে কলাম। এই বিম কলাম জনসনটা কোথায় দেখতে পাবো আমরা? এই বিম কলাম জনসনটা আমরা রেল লাইনের যেখানে হচ্ছে ইলেকট্রিক পোলগুলো আছে ওখানে দেখতে পাবো। ঠিক আছে, ইলেকট্রিক পোলগুলো এরকম লম্বা লম্বা আই সেকশানের ইলেকট্রিক পোল করা থাকে, তাতে এরকম একটা বিমের মতো এক্সটেনশন থাকে, সেখানে এখানে কিছু লোড চাপানো থাকে আর একটা করে তার ঝুলানো থাকে। ঠিক আছে, ইলেকট্রিক পোলে এরকম টাইপের আমরা সিস্টেমটা দেখতে পাবো। আর এই বিমটাকে এরকম একটা ইনক্লাইন মেম্বার দিয়ে সাপোর্ট দেওয়া থাকে, এটার নাম হচ্ছে স্টার্ট। এই স্টার্ট আর কলাম দুটাই কিন্তু কম্প্রেশন মেম্বার। ঠিক আছে, এই স্টার্ট আর কলাম দুটাই কম্প্রেশন মেম্বার। পরের নেক্সট স্লাইডে স্টার্ট আর কলামের আমরা পার্থক্য দেখব। তো এই চ্যাপ্টারটা হচ্ছে কলামের মানে এটা এই স্টার্ট আর কলামের পার্থক্য, এই চ্যাপ্টারটা একটা গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু। ঠিক আছে, আর মানে পার্থক্যটা কি দেখো, কলাম আর স্টার্ট দুজনেই কিন্তু কম্প্রেসিভ লোড নেয়। এই আগের ছবিটা যদি দেখি, একটু জুম করে দেখাচ্ছি ছবিগুলো। এই দেখো, এইটা আমি একটা তোমাদের কি দেখেছি, এইটা কিসের ছবি বলো তো, গোটা কম্বিনেশনটাকে, এটাকে আমরা বলি ট্রাস। ঠিক আছে, এই ট্রাসের মধ্যে এই যে ইনক্লাইন মেম্বারগুলো আছে, এইগুলাকে আমরা বলি স্টার্ট, STRUT, এই যে স্পেলিংটা STRUT, স্টার্ট। আর যেগুলা ভার্টিক্যাল মেম্বার যেগুলো থাকে এইগুলা হচ্ছে কলাম। ঠিক আছে, এবং যেমন এখানে এই যে ইনক্লাইন মেম্বারগুলো আছে, এগুলা সব হচ্ছে স্টার্ট। আর এই যে ভার্টিক্যাল মেম্বার আছে দুপাশে দুটা, এগুলো হচ্ছে কলাম। ঠিক আছে, আর দেখো স্টার্ট কি করছে, স্টার্ট এই যে যেমন এই একটা যদি স্টার্ট দেখি, দেখো এখানে কি লেখা আছে, কম্প্রেশন লেখা আছে। এই স্টার্টটা কি লোড নিতে হবে তোমার ছবি একটা থেকে, বেসিক আইডিয়া থেকে কি বোঝা যাচ্ছে, এই যে এই স্টার্টটা এখানে একটা লোড পড়ছে, মানে এই এপাশ থেকে একে ধাক্কা দিচ্ছে আর এখান থেকে ওপাশে ধাক্কা দিচ্ছে রিয়াকশান, তার মানে দুপাশ থেকে সংকুচিত হচ্ছে, অর্থাৎ কলামও কম সংকুচিত হচ্ছে, কম্প্রেশন নিচ্ছে, আর স্টার্টও আমাদের হচ্ছে কিনা কম্প্রেশন নিচ্ছে, অর্থাৎ দুজনেই বোথ আর কম্প্রেসিভ মেম্বার। এবার পার্থক্য কোথায় দেখো, এক নম্বর পার্থক্য দেখো, কলাম কি, কলাম ইট ইজ এ ভার্টিক্যাল মেম্বার সাবজেক্টেড টু অ্যাক্সিয়াল কম্প্রেসিভ লোড, ইট ইজ এ ইনক্লাইন মেম্বার সাবজেক্টেড টু অ্যাক্সিয়াল লোড। ঠিক আছে, এটা কিনা ভার্টিক্যাল মেম্বার, এটা হচ্ছে ইনক্লাইন মেম্বার। তাহলে কলাম কি হচ্ছে, আর কলামটা হচ্ছে ভার্টিক্যাল আর স্টার্ট হচ্ছে ইনক্লাইন। অর্থাৎ যদি একটা ইনক্লাইন স্টার্ট, তার ইনক্লাইনেশন অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়, তাকে আমরা কি বলবো, কলাম। এখান থেকে একটা শর্ট কোশ্চেন আছে, মানে ঘুরি পেঁচিয়ে দেয়, দ্য স্টার্ট হ্যাভিং ইনক্লাইনেশন অফ 90 ডিগ্রি ইজ কল্ড কলাম। অর্থাৎ যেই স্টার্ট তাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে, সেটা হয়ে যাবে হচ্ছে পেশার নাম, তার কি হয়ে গেল, কলাম। দেন 2 নম্বর কি, ইট ইজ ডিজাইন টু টেক আপ কম্প্রেসিভ লোড অনলি, এটা হচ্ছে শুধুমাত্র কম্প্রেশন লোডের জন্য ডিজাইন করা হয়। কিন্তু স্টার্ট এটা হচ্ছে কম্প্রেশন আর টেনশন দু প্রকার লোডের জন্য ডিজাইন করা হয়, মেনলি কম্প্রেশনের জন্য করা হয়, বাট এটা কিন্তু টেনশনও নিতে পারে। এর প্রমাণ হচ্ছে আগের ছবিটা, এই যে আগের এই ছবিটা যদি দেখো, এখানে হচ্ছে এটাও একটা ইনক্লাইন স্টার্ট, এটাও একটা ইনক্লাইন স্টার্ট, এটাও একটা ইনক্লাইন স্টার্ট, এটাও একটা ইনক্লাইন স্টার্ট, কিন্তু এই ইনক্লাইন স্টার্টটা কি নিচ্ছে, কম্প্রেশন, এ কি নিচ্ছে, টেনশন, এ কি নিচ্ছে, টেনশন, এ কি নিচ্ছে, কম্প্রেশন। ঠিক আছে, অর্থাৎ এই দু রকমই নিতে পারে। তারপরে 3 নম্বর পয়েন্ট, ইট ইজ জেনারেলি সাপোর্টেড বাই ফিক্স সাপোর্ট অ্যাট বোথ এন্ড, এটা হচ্ছে দুটো এন্ডে কলাম কি করা হয়, দুটো এন্ডে ফিক্স সাপোর্ট দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, যে দুটো এন্ড ফিক্স করে দেয়, কোনো একটা পয়েন্টে আমাদের ঘরে যে কলামগুলো থাকে কি ওইগুলো কি নড়তে পারে, ওইগুলো সব বিমের সাথে ফিক্সড করা থাকে, ওই জিনিসটা বলছে। কিন্তু এই যে হিঞ্জ, এইগুলা কি করা হয়, এই স্টার্টগুলো আমরা ট্রাসে ব্যবহার করে থাকি সাধারণত, এইগুলো হচ্ছে এই
স্ট্রাট সাধারণত স্টিলের হয়, ঠিক আছে। আর এইগুলো সাধারণত পিন দিয়ে আঁটা থাকে, দুপাশে দুটো নাট বল্টু বা পিন জাতীয় জিনিস দিয়ে আঁটা থাকে, ঠিক আছে। আর 4 নম্বর কি, জেনারেলি ফেলস বাই বাকলিং। এটা একটা গুরুত্বপূর্ণ। কলাম কিভাবে ফেল করে। কলাম কলাম দেখো, কলাম যদি দেখি, কলামের অনেক ভাগ আছে। শর্ট কলাম, লং কলাম, পেডেস্ট্রাল, এরকম করলে কলামের ভাগ থাকে, ঠিক আছে। এই পেডেস্ট্রাল বা শর্ট কলাম যেটা হয় সেটা হচ্ছে সেগুলো হচ্ছে ক্রাশিংয়ে ফেল করে, মানে ওইগুলো মাঝখান থেকে ভেঙে যাবে। আর মেনলি কলাম যেগুলো আমাদের বাড়ির যে কলামগুলো হয় একটু লম্বা লম্বা কলাম, এই কলামগুলো হচ্ছে কিসে ফেল করে না বাকলিং। এই যে ওয়ার্ডটা লেখা আছে BUCKLING, বাগলিংয়ে ফেল করে। বাগলিং মনের কথার মানে হচ্ছে বেঁকে যাওয়া, ঠিক আছে। তোমার যে লোহার স্কেল বা প্লাস্টিকের যে স্কেলটা আছে 15 সেন্টিমিটার লেন্থের যে বড় স্কেলটা আছে, এই সরি 30 সেন্টিমিটার হয় এটা, ওই লম্বা যে স্কেলটা আছে ওই স্কেলটাকে যদি দুপাশ থেকে লোড দাও, ঠিক আছে, মানে হাতে করে দুপাশ থেকে চিপো, ওইটা দেখবে মাঝখান থেকে কিন্তু ভেঙে যায় না, ওটা কিন্তু দেখবে বেশ বেঁকে যায়। কি সেই তীরের মতো, এই ধনুকের মতো বেঁকে যায়, রাউন্ড আকৃতির হয়ে যায়, তাই তো। ওই জিনিসটাকে বলছে এক কথায় ওই জিনিসটাকে বলছে বাগলিং, ঠিক আছে। এবার এপাশে কি বলছে, ইট ইজ জেনারেলি ফেলস বাই ক্র্যাশিং। আর এইটা হচ্ছে ক্র্যাশিংয়ে ফেল করে, অর্থাৎ মাঝখান থেকে মচকে যাবে, ঠিক আছে। তোমরা একটা ওই সেই চক মানে আহ, লম স্কুলে যে আগে স্যারেরা পড়াতো না, চক ডাস্টার চক, সেই চককে যদি দুপাশ থেকে লোড দাও দেখবে ওটা কিন্তু বাগলিং টাগলিং কিছু হয়নি, মাঝখান থেকে ভেঙে গেছে, ওটা হচ্ছে ক্র্যাশিং। আর এটার কলামের সিলিন্ডারনেস রেশিও হচ্ছে বেশি হয় আর স্টার্টের কম হয়, ঠিক আছে। এই পার্থক্য কটা পয়েন্ট মনে রাখতে হবে। এবার এখানে দেখো আমি একটু ছবি দিয়ে দেখিয়ে দিয়েছি যে কোনটা ক্র্যাশিং কোনটা বাকলিং সেটা দেখিয়ে দিয়েছি। দেখো এই যে বাকলিং ফেলিওর, দেখো কলামটা এরকম রাউন্ড করে বেঁকে গেছে। কম্প্রেশন ফেলিওর দেখো কি হয়েছে না, জিনিসটা কম্প্রেশন হয়েছে, দুপাশ থেকে কম্প্রেশন হয়ে এই মশলাগুলো সব মাঝখানে এক জায়গায় জমে গেছে, ফুলে গেছে, এক জায়গাটা ফুলে যাবে। আর শিয়ার ফেলিওর মানে, সোজা কথায় শিয়ার ফেলিওর মানে বোঝার সবথেকে সেরা উপায়, আমরা ছুরি দিয়ে যে ফল টল কাটি কি হয়, ফলটা ছুরি যেই বরাবর কাটি সেই বরাবর পুরো একবারে লাইন বরাবর কাটে, ঠিক এখানেও তাই হবে। মাঝখান দিয়ে এরকম দেখে মনে হবে যেন কলামটাকে কেউ একটা মানে কি বলবো, কেউ একটা কেটে দিয়েছে, এরকম টাইপের মনে হবে, ঠিক আছে। মানে এইভাবে ছবিগুলো দেখেই মনে রাখা যাবে। এইভাবে যদি ফেল করে তাহলে সেগুলো হচ্ছে বাকলিং, কম্প্রেশন, শিয়ার ফেলিওর। এই যে এইটা যেমন ছবিটা, এটা কি ফেলিওর বলো তো, দেখে বোঝা যাচ্ছে বেঁকে গেছে, মানে বাকলিং ফেলিওর, এটা রিয়েল পিক একটা। এখানে যেমন একটা বাকলিং ফেলিওর দেখানো আছে, এটা হচ্ছে কম্প্রেশন ফেলিওর। দেখো মাঝখানে যে মাল মশলাগুলো জমে গেছিলো, যে সেগুলো ফুলে গেছে আর ফুলে যে ফেটে গেছে। আর এইটা হচ্ছে শিয়ার ফেলিওর, এই যে এই বরাবর কেটে গেছে। এবার দেখো, এবার এবার তাহলে সবই তো পড়লাম, এবার এখান থেকে একটা তোমাদেরকে কনক্লুশনে আসতে হবে। কনক্লুশন বলতে একটা সিদ্ধান্ত আর কি। কি সিদ্ধান্তে আসতে পারি কনক্লুশন, স্টার্ট ইজ মেনলি ইউজ ইন রুফ ট্রাসে। স্টার্ট কোথায় ইউজ করা হয়, রুফ ট্রাস। আর এটা হচ্ছে স্টিল ব্রিজ। স্টিল ব্রিজ আমরা স্টার্ট তো সবাই স্টিল ব্রিজ, আমরা স্টার্ট স্টিল ব্রিজ আর রুফ ট্রাসে দেখে থাকি, ঠিক আছে। আর দ্য মেন পারপাস অফ স্টার্ট টু মেনটেন দ্য রিজিডিটি অফ দ্য স্ট্রাকচার অ্যান্ড টু টেক কম্প্রেসিভ ফোর্সেস অ্যান্ড ডু নট ডিজাইন টু টেক এনি গ্র্যাভিটি লোড। দেখো এবারে এটা ভালো করে বুঝো জায়গাটায়, যে স্টার্ট আমরা কেন প্রোভাইড করি। স্টার্ট আমরা প্রোভাইড করি জিনিসটাকে রিজিডিটিতে। আর রিজিডিটি বলতে কি, রিজিডিটি মানে হচ্ছে জিনিসটা দৃঢ়তা। অর্থাৎ তুমি একটা জায়গায় ধরো দাঁড়িয়ে আছো, ঠিক আছে, তুমি একটা জায়গায় দাঁড়িয়ে আছো, তোমাকে আমি ঠেলে দিলাম, তুমি পড়ে গেলে, তার মানে তুমি রিজিড নাও, তুমি ফ্লেক্সিবল, ওকে। কিন্তু তোমাকে ধরো ঠেলে দিলাম, কিন্তু তুমি দাঁড়িয়ে আছো ওই জায়গায়, তোমার কোনো নড়নচড়ন হয়নি, তাহলে তুমি কিন্তু তার মানে তুমি রিজিড মেম্বার। এবার হচ্ছে কি, কোনো একটা মেম্বার ধরো, তোমার পা দুটো কলাম, ঠিক আছে। তুমি ধরে নাও যে তোমার দুটো পায়ে তুমি দাঁড়িয়ে আছো, ওই দুটো পা তোমার হচ্ছে কলাম। সে কি করছে, তোমার গোটা বডি ওয়েটটা ওই কলাম দুটো নিচ্ছে, মানে তোমার পা দুটো নিচ্ছে। কিন্তু সেই অবস্থায় সে তোমার লোড নিচ্ছে, কিন্তু তোমাকে যদি ঠিলে দেয়, তোমাকে যদি সাইডের দিকে কেউ ঠিলে দেয়, বাঁ সাইড থেকে বা সামনের দিকে কেউ একটা ঠিলে দেয়, তুমি তো উল্টে যেতে পারো। তাই জন্য কি করছি, তোমার আমি কোমরের কাছে দুটো মানে ইনক্লাইন মেম্বার ওই স্টার্ট দিয়ে দিচ্ছি, যাতে না তুমি পড়তে পারো। তার মানে কি হবে, তোমাকে দুপাশ থেকে ধাক্কা দিলেও সে জায়গায় যে দিক থেকে ঈশ্বর ধাক্কা দিক, তোমার চারপাশে 4টে রকম ইনক্লাইন মেম্বার দিয়ে দিচ্ছি, তুমি আর পড়বে নি, কারণ তোমাকে ওইগুলো বাধা দিবে পড়তে। তাহলে ওই যে তোমাকে আমি, তার মানে কি, তোমাকে পড়তে বাধা দিচ্ছি মানে কি, তোমাকে আমি রিজিডিটি দিচ্ছি। ঠিক সেই জিনিসটাই বলছে যে কলাম আমাদের ভার্টিক্যাল মেম্বার, ও হচ্ছে কি করে, ও গোটা মেন যে টোটাল হেভি ওয়েটটা নেয়। আর স্টার্ট কি করে, কলামকে একটা সাপোর্ট দেয়, এক্সট্রা কলামকে রিজিডিটি দেয়। এবার বাস এইটুকু পড়লেই হবে। এখানে আর ভিতরে বেশি ডেপথে যাওয়ার দরকার নেই। লেখা আছে এক্সট্রা, যাদের দরকার হবে পড়বে, না হলে জাস্ট উপরে উপরে একটু পড়লে হবে, ঠিক আছে। আমি পরের স্লাইডে যাচ্ছি। এবার
স্ট্রাকচারাল কলাম ক প্রকার, কলাম ক প্রকার, আমাদের কলাম দু প্রকার, মানে সরি, কলামকে আমরা দু ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? একটা কলামের এন্ড কন্ডিশন অনুসারে আর একটা কলামের লেন্থ অনুসারে। মানে বোঝা গেল নি? একটা কলামের হাইট, লেন্থ বা হাইট, মানে কলামটা কতটা লম্বা সেইটা অনুসারে আমরা একটা বিবেচনা করতে পারি। আর একটা বিবেচনা করতে পারি আমাদের কলামটা মানে দুটো এন্ড কি আছে, মানে একটা এন্ড ফ্রি আছে না একটা এন্ড ফিক্স আছে, হ্যাঁ, নাকি দুটো এন্ডই ফিক্স আছে, নাকি একটা এন্ডে সেই নাট নাট বোল্টস দিয়ে পিন আপ করা আছে আর একটা এন্ডে ফিক্স করা আছে, এরকম এন্ড কন্ডিশনের উপরে, ঠিক আছে? এরকম এন্ড কন্ডিশনের উপর ডিপেন্ড করে চার ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? স্ট্রাকচারাল কলাম আর মেবি ফোর টাইপস। ফার্স্টে হচ্ছে কি, কলাম দোজ বোথ এন্ড আর হিঞ্জ, মানে যেটা কলাম একটা এমন একটা কলাম যার দুটো এন্ড কিনা হিঞ্জ জয়েন করা আছে। এখানে ছবি, এই যে চারটা ছবি দেওয়া আছে নিচে, এই চারটা ছবি জাস্ট ভালো করে একটু দেখো, জাস্ট এই চারটা ছবি। এই ফার্স্টের ছবিটা দেখো, আমরা এইগুলা কি আগের সেমিস্টার আমরা পড়েছি, কিন্তু আগের সেমিস্টার আমরা এগুলো কিসে পড়েছি, মেকানিক্স অফ ম্যাটেরিয়ালে দেখেছি নি? এগুলো হচ্ছে কি জয়েন্ট, এগুলো হচ্ছে হিঞ্জ জয়েন্ট, হিঞ্জ জয়েন্ট। এই যে দুপাশে পিনের মতো সরু ত্রিভুজ ট্রায়াঙ্গেল করা থাকলে এগুলো কি কি বলে, হিঞ্জ জয়েন্ট। অর্থাৎ এখানে একটা হিঞ্জ, এখানে একটা হিঞ্জ, অর্থাৎ এটা একটা কলাম, কলামটা এইভাবে বেঁকে গেছে, এইটা হচ্ছে বোথ এন্ড হিঞ্জড। এইটার কি দেখো, এইখানটা ফিক্সড, এখানটা হিঞ্জ, অর্থাৎ ওয়ান এন্ড ফিক্সড, আদার এন্ড হিঞ্জ। এই কলামটা দেখো, এটাও ফিক্সড, এটাও ফিক্সড, এটাও ফিক্সড, এটাও ফিক্সড, অর্থাৎ বোথ এন্ড ফিক্সড। এবার এই কলামটা একটা দেখো, এই কলামটা এইটা ফিক্সড, এইটা ফিক্সড, এটা কিন্তু ফ্রি। মানে এই কলামটা কীরকম, তুমি সিম্পল মাটিতে একটা লাঠি গেড়ে দিলে সেই জিনিসটা, মানে লাঠিটার নিচে যেখানে গাড়া আছে সেটা ফিক্সড এন্ড আর উপরের দিকটা ফ্রি এন্ড। মানে এইভাবে তো কলামগুলোকে তুমি রাখতে পারো। এবার তুমি বলবে যে হাই রে, এরকম আবার কলাম হয় নাকি, যে একদিকে একদিকে ফিক্সড আছে, অন্যদিকে আবার এরকম নাট বল্টু দেওয়া আছে, রোটেশন হতে পারে? হ্যাঁ হয়, এগুলা স্টিল কলাম হয়, ঠিক আছে? এগুলা তোমাদের আরসিসি কলাম হয়নি, আরসিসি কলাম কখনো এরকম হয়নি, ঠিক আছে? ঘরের যে আরসিসি কলামগুলো আমাদের হয় সেগুলো সব কিসের আন্ডার পড়বে, এই বোথ এন্ড ফিক্সড, যেটা এই আন্ডারটাই পড়বে। দেখো এখানেও ফিক্সড, কোনো নেই, এখানেও নেই, মানে বিমের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট থাকে ওইটা, কোনো স্ক্রু ট্রু থাকে না। কিন্তু স্টিল কলাম ওখানে স্ক্রু ট্রু দেওয়া থাকে, ও রোটেশন হতে পারে, ঠিক আছে? হিঞ্জ জয়েন্ট কী করে, হিঞ্জ জয়েন্ট রোটেশনে সাহায্য করেনি, ঠিক আছে? এবার এটা দেখো, তাহলে চারটা টাইপ কি, একটা হচ্ছে কলাম দোজ বোথ এন্ড ফিক্সড, এই দোজ বোথ এন্ড আর হিঞ্জ, কলাম দোজ বোথ এন্ড আর ফিক্সড, কলাম দোজ ওয়ান এন্ড ইজ ফিক্সড অ্যান্ড আদার এন্ড ইজ হিঞ্জড, আর কলাম দোজ ওয়ান এন্ড ইজ ফিক্সড অ্যান্ড সেকেন্ড এন্ড ইজ ফ্রি, ঠিক আছে? এই চারটা এন্ড কন্ডিশন অনুসারে হয়। এবার ভিতরের জিনিস লেখাগুলো পড়বে, ঠিক আছে? কী কী লেখা আছে এগুলো বুঝতে পারবে, ভিতরের লেখাগুলো বুঝতে পারবে, যেটা বুঝতে পারবে সেটা আমি এখানে বলে বেশি টাইম নষ্ট করছি না, ভিডিওটা লম্বা হবে। আর যদি না বুঝতে পারো তখন আমাকে কমেন্ট বক্সে বা হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? এবার দেখো, এবার আমরা বলছিলাম যেটা, যে কলামের লেন্থ অনুসারে দুভাগে ভাগ করা যায়, শর্ট কলাম, লং কলাম। এবার দেখো কলামের লেন্থ কি, হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য কলাম। ফার্স্টে এই জায়গাটায় এসো, পয়েন্টারটা, মাউসের পয়েন্টারটা ফলো করো একটু। ফার্স্টে এই জায়গাটায় দেখো, হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য কলাম। দ্য লেন্থ অফ দ্য কলাম ইজ এ ভার্টিক্যাল ডিস্টেন্স বিটুইন টু ফ্লোর অর বিটুইন টু টাই লেভেল। দেখো কলামের লেন্থ বলতে আমরা সোজা কথায় খালি চোখে যেটা দেখি, ঠিক আছে? মানে মানে আমাদের ফ্লোর থেকে, যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেই মেঝে থেকে উপরের সিলিং পর্যন্ত যে হাইট, ওই হাইটেরই তো কলাম হবে। ঘরের যেটা হাইট সেটাই তো কলামের হাইট হবে নি, গোটা ঘরটা জুড়েই তো লম্বালম্বি কলামটা থাকে। তো সেটাই হচ্ছে কলামের লেন্থ। অ্যাজ এ স্ট্রাকচারাল পয়েন্ট অফ ভিউ, কলাম ইজ দ্য ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস ওয়ার কলাম গেট ইটস ফিক্সিটি অফ সাপোর্ট উইথ দ্য বিম অফ দ্য স্ল্যাব। অর্থাৎ মানে বলছে স্ট্রাকচারাল ভিউ থেকে কলামের লেন্থ হচ্ছে কলামের, যেখানে কলাম বিম বা স্ল্যাবের সাথে ফিক্সড থাকে, সেখান থেকে তোমার যে রূপ, নিচে যে রূপ মেঝে যে, তার ডিস্টেন্সটা। এবার এবার এখানে একটা আমরা ডিস্টেন্স দেখে দেখে আরেকটা জিনিস, এটা গেল আমার শুধু লেন্থ, কলামের শুধু লেন্থ। এবার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এফেক্টিভ লেন্থ। এখানটায় দেখো এই পয়েন্টটা, এটা হচ্ছে আবার এফেক্টিভ লেন্থ। হোয়াট ইজ এফেক্টিভ লেন্থ অফ কলাম, লিস্ট অফ ফোর এন্ড কন্ডিশন, এটা পরে আসছি। আগে দেখে নাও এফেক্টিভ লেন্থটা কি, হোয়াট ইজ দ্য এফেক্টিভ লেন্থ অফ দ্য কলাম। কলামের এফেক্টিভ লেন্থ কি, স্ট্রাকচারালি ইফেক্টিভ লেন্থ অফ কলাম ইজ ডিফাইন অ্যাজ হাইট বিটুইন টু পয়েন্টস অফ কন্ট্রাফ্লেক্সার অফ দ্য বাকেল কলাম। এটা কি, স্ট্রাকচারাল ইফেক্টিভ লেন্থ অফ কলাম ইজ ডিফাইন অ্যাজ ভার্টিক্যাল ডিস্টেন্স বিটুইন ভার্টিক্যাল হাইট বিটুইন টু পয়েন্টস। মানে একটা কলাম তোমার আছে, তার দুটো এন্ডে যদি তোমার কি বলছে, দুটো পয়েন্ট, সরি দুটো পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সারের মধ্যে ডিস্টেন্স। এবার দুটো পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার বলতে কি, এই দেখো এই জিনিসটা দেখো,
আমরা পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার মানে জানি তো, দুটো জিরো মুভমেন্টের মধ্যে যে ডিস্টেন্স, আমরা আগের সেমিস্টারে এটা পড়েছি। কিন্তু পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার হচ্ছে একটা বিমে পড়েছিলাম কি, যে বিমের যেখানে জিরো বেন্ডিং মুভমেন্ট আসে সেই দুটো জিরো বেন্ডিং মুভমেন্টের মধ্যে ডিস্টেন্স। এখানে যেমন কি, এখানে একটা পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার, এখানে একটা পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার। এই বিমটাই দেখো, এখানে একটা জিরো পয়েন্ট, এখানে একটা জিরো পয়েন্ট, অর্থাৎ এখান থেকে এই যে ডিস্টেন্স, এইগুলো হচ্ছে ইফেক্টিভ লেন্থ। এই যে দেখো, এটা যেমন ইফেক্টিভ লেন্থ এল, এটা ইফেক্টিভ লেন্থ 0.7 এন, এটা ইফেক্টিভ লেন্থ হাফ 0.5 এল। এখান থেকে এটা দেখো, শুধু যেখান থেকে এটা গোল হয়ে ফুলে যাচ্ছে, যেখান থেকে বাঁকছে, আবার এইটা একটা ইমাজিনারি, নিচের দিকে একটা ইমাজিনারি প্লেনে বাঁকছে বলে এটার লেন্থ হয়ে গেল 2L। মানে বুঝতে পারছো তো, ছবি দেখে কনসেপ্টটা বোঝার চেষ্টা করো, ভিতরে বেশি ডিপে যাওয়ার দরকার নেই। অর্থাৎ যেখান থেকে কলমটা বাঁকতে শুরু করবে, সেই বাঁকার পোর্শনটা যে যতটা লেন্থ জুড়ে বাঁকবে, বাকলিং হবে, সেই বাকলিংয়ের লেন্থটাই হচ্ছে ইফেক্টিভ লেন্থ। এই যে বলছে বিটুইন টু পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার অফ দ্য বাকেল কলাম। বাকেল কলাম মানে কি, যেটা বেঁকে গেছে, অর্থাৎ যেই লেন্থটা বাঁকছে। এবার আমাদের তিনটা যে এন্ড কন্ডিশন আছে, এই চারটা যে এন্ড কন্ডিশন আছে, এই যে চারটা এন্ড কন্ডিশন, প্রতিটা এন্ড কন্ডিশন অনুসারে ইফেক্টিভ লেন্থ কত হয় বলা আছে। এই যে এখানেও আবার লিখে দিই, চার্ট করে দিয়েছি আমি। ফার্স্ট কন্ডিশনে কত হয়, 0.5L, তারপরেরটাই 0.7L, তারপরেরটাই 3 নম্বরে 1L, শুধু এল যেটা, যেটার ঠিক আছে। এটা হচ্ছে তোমরা এই ফার্স্ট এই কন্ডিশনটা কি, ইফেক্টিভলি হ্যান্ড ইন পজিশন অ্যান্ড রিস্টেন্ট এখানে রোটেশন অ্যাট বোথ এন্ড। মানে এটা হচ্ছে ইফেক্টিভলি হেল্ড ইন পজিশন মানে কি, যেখানে মানে দুটো কলাম এক জায়গায় আছে, মানে রোটেশন হতে পারে, ডিস্টেন্স এগেন রোটেশন অ্যান্ড অ্যাট বোথ এন্ডস, মানে এটা বোথ এন্ডস আমার ফিক্সড, রোটেশন হবে নি। ডিস্টেন্স এগেন রোটেশন মানে কি, রোটেশন হবে নি। আর হেল্ড ইন পজিশন মানে কি, কোনো রকম ল্যাটারাল মুভমেন্ট হবে না, অর্থাৎ কি হচ্ছে, দুটো এন্ডই ফিক্সড এন্ড হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তোমার ইফেক্টিভ লেন্থ কত হবে, 0.5L। এখান থেকে এই চারটা কন্ডিশন অনুযায়ী বুঝে বুঝে পড়ে নেবে, বা যদি এখানটা বুঝতে যদি প্রবলেম হয়, দরকার নেই, ডাইরেক্ট এই ছবি থেকে করে নেবে, এই যে ছবিটা, এই ছবি থেকে মনে রেখে দেবে, ঠিক আছে, সুবিধা হবে। এই চারটা যদি মনে রাখতে বুঝতে অসুবিধা হয়, এই ভাষাগুলো বুঝতে যদি অসুবিধা হয়। এবার দেখো, এবার ডিফারেন্স কি এসছে, কি এখানে দেখো ডিফারেন্স কোথায় আমাদের, শর্ট কলাম আর লং কলামের মধ্যে ডিফারেন্স কোথায় বলছে, ইফেক্টিভ লেন্থ ডিভাইডেড বাই লিস্ট কলাম ডাইমেনশন। লিস্ট কলাম ডাইমেনশন বলতে কি, সব থেকে ছোটো ডাইমেনশন, একটা কলামের সব থেকে ছোটো ডাইমেনশন কি হতে পারে, আমাদের কলামের কি কি ডাইমেনশন থাকে, লেন্থ, ব্রিথ, হাইট, লেন্থ, ব্রিথ, হাইট। হাইটটা তো সব থেকে বড় হবেই। আর লেন্থ বলতে মানে মানে যদি আমাদের রেক্টাঙ্গুলার কলাম হয়, যদি আমাদের রেক্টাঙ্গুলার কলাম হয়, তাহলে এই একটা ধরো রেক্টাঙ্গুলার কলাম, তার এই সারফেসটা কীরকম হবে, এরকম রেক্টাঙ্গেল হবে। এই বাহুটা এ, এই বাহুটা বি। তাহলে এখানে লিস্ট ডাইমেনশন কোনটা হবে, লিস্ট ল্যাটারাল ডাইমেনশন হচ্ছে বি, কারণ বিটা ছোট, ঠিক আছে। অর্থাৎ সবথেকে ছোট যে ডাইমেনশনটা হবে সেই ডাইমেনশনটার কথা বলছে। হুম, তাহলে আমি দেখব কিভাবে, ইফেক্টিভ লেন্থ বাই লিস্ট কলাম ডাইমেনশন যদি 12 থেকে বড় হয়, তাহলে সেটাকে আমরা কি করব না লং কলাম। আর ইফেক্টিভ লেন্থ বাই লিস্ট ল্যাটারাল ডাইমেনশন যদি 12 থেকে ছোট হয়, তাহলে আমরা সেটাকে বলবো শর্ট কলাম, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ডিফারেন্স। কী করে বুঝবো লং কলাম না শর্ট কলাম, পরীক্ষায় হয়তো এমসিকিউ দিয়ে দিবে যে একটা কলামের লেন্থ এত, তার ক্রস সেকশন এত, তাহলে হচ্ছে তোমাকে বলো যে কলামটা কী কলাম। তখন তুমি এখান থেকে দেখবে যে তার আগে ইফেক্টিভ লেন্থ বার করবে, ইফেক্টিভ লেন্থ বার করবে ওই আগের সূত্র দিয়ে, 0.5L, 0.7L, ওই সূত্র দিয়ে ইফেক্টিভ লেন্থ বার করবে। ইফেক্টিভ লেন্থ বার করে তাকে তাকে ভাগ করবে তার হচ্ছে লিস্ট ল্যাটারাল ডাইমেনশন দিয়ে। ব্যাস, তাহলেই তুমি পেয়ে যাবে হচ্ছে, যদি 12 থেকে বড় হয় তাহলে লং কলাম, 12 থেকে ছোট হলে শর্ট কলাম। বুঝা গেছে। এবার লং কলাম আর শর্ট কলামের মধ্যে হচ্ছে পার্থক্য দেখো। তাহলে লং কলামের ক্ষেত্রে কি হচ্ছে, এটা তো ফার্স্টের ডেফিনেশনটা বলে দিয়েছে যে রেশিওটা 12 থেকে বড়, এখানে ছোট হবে, এখানে 12 থেকে বড় হবে। যেগুলা মেন পয়েন্ট আমি সেগুলা বলে দিচ্ছি। 3 নম্বর পয়েন্টটা যেমন বাগলিং টেন্ডেন্সি ইজ ভেরি লো। দেখো শর্ট কলামের বাগলিং টেন্ডেন্সি ইজ ভেরি লো। এবার ভালো করে একটু মানে বুদ্ধি দিয়ে বুঝো যে বাগলিং টেন্ডেন্সি এখানে ভেরি লো হবে কেন। কারণ এখানে হচ্ছে কি হচ্ছে তোমার বাগলিং বলতে কি আমি কি বললাম যে বেঁকে যাওয়ার প্রবণতা। এবার দেখো শর্ট কলাম আর লং কলাম, আর যদি তোমার কাছে একটা ছোট স্কেল দেওয়া হয়, মানে যেটা তোমাদের জ্যামিতি বক্সের ছোট স্কেল 15 সেন্টিমিটারের যে স্কেলটা, সেই স্কেলটা যদি দুপাশ থেকে তুমি লোড দাও, যতটা না বাঁকবে তার থেকে দেখবে তোমাদের বড় যে স্কেলটা হয় সেই স্কেলটা কিন্তু বেশি বাঁকবে। এটা তো কমন সেন্স। সেই কমন সেন্সের জন্য, কমন সেন্স থেকে এই টপিকটা আসছে যে বাগলিং টেন্ডেন্সি ইজ ভেরি লো শর্ট কলামে, আর লং কলামে হচ্ছে লং কলাম কে বাগলিং ইজিলি, এখানে হচ্ছে বাকেল ইজিলি বাকেল করে। আর আগেও বললাম যে শর্ট কলাম কিসে ফেল করে না ক্র্যাশিংয়ে ফেল করে, আর লং কলাম ফেল করে হচ্ছে বাগলিংয়ে, মেনলি বাগলিংয়ে ফেল করে, তার জন্য এখানে হচ্ছে ক্র্যাশিংটা হচ্ছে লো ক্র্যাশিং থাকে।
মানে ক্রাশিংয়ে ফেল হওয়ার চান্সটা কম, ওটা হচ্ছে বেঁকে যে ফেল করে, আর শর্ট কলাম হচ্ছে মাঝখান থেকে খসে যাবে, এরকম টাইপের একটা। বাকিগুলো দেখবে ওই 6টা পয়েন্ট দেখবে, 6টার মধ্যে মিনিমাম 4টা মনে রাখলেই হয়ে যাবে, ঠিক আছে? যেগুলো সুবিধা মনে হবে সেই পয়েন্টগুলো মানবে, প্রথম থেকে 4টা মনে রাখবে, সুবিধা হবে। এবার দেখো, এবার পরের টপিক কি, রেডিয়াস অফ গাইরেশন। পরের টপিক হচ্ছে আমাদের রেডিয়াস অফ গাইরেশন। এই রেডিয়াস অফ গাইরেশন, রেডিয়াস অফ গাইরেশন কি? আচ্ছা, আমরা মুভমেন্ট অফ ইনার্সিয়া আগের সেমিস্টারে নিশ্চয়ই পড়েছি। এবার মুভমেন্ট অফ ইনার্সিয়া যদি না ভালো করে পড়ে থাকি তাহলে কিন্তু আমাদের মানে এই রেডিয়াস অফ গাইরেশন বুঝতে একটু প্রবলেম হবে। এবার যদি মুভমেন্ট অফ ইনার্সিয়া কারো ভালো করে না করা থাকে তাহলে তারা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তাহলে মুভমেন্ট অফ ইনার্সিয়ার উপরে একটা ভিডিও বানিয়ে দেবো। মুভমেন্ট অফ ইনার্সিয়া যদি না বোঝা যায়, রেডিয়াস অফ গাইরেশনটা একটু বুঝতে প্রবলেম হতে পারে মেবি। দেখো, রেডিয়াস অফ গাইরেশন বলছে, রেডিয়াস অফ গাইরেশন ডেসক্রাইব দ্য ডিস্ট্রিবিউশন অফ ক্রস সেকশনাল এরিয়া ইন কলাম অ্যারাউন্ড দেয়ার সেন্ট্রয়েডাল অ্যাক্সিস। এক কথায় যদি বলা হয় এইটা, রেডিয়াস অফ গাইরেশন হচ্ছে তাদের মানে কলামের ক্রস সেকশনটা তাদের সেন্ট্রয়েড থেকে কতটা দূরে আছে। বাংলা ভাষাটা আমার ভালো করে বুঝে হবে। রেডিয়াস অফ গাইরেশন হচ্ছে আমাদের কলামের ক্রস সেকশনটা তার সিজি থেকে কতটা দূরে ছড়িয়ে আছে। অর্থাৎ যদি কলামের ক্রস সেকশন যত বেশি হবে তার রেডিয়াস অফ গাইরেশন তত বেশি হবে। কারণ কি, আমার ধরো এই একটা কলামের সেকশন রেক্টাঙ্গুলার সেকশন, ঠিক আছে? এই একটা কলামের আবার রেক্টাঙ্গুলার সেকশন, আমি এইটা হচ্ছে ওর সিজি সেন্টার পয়েন্ট, এইটা হচ্ছে এই এখন মাউসটা আমার যেই জায়গায় আছে এই লাল পয়েন্টটা, এটা হচ্ছে ওর সিজি। এবার যদি বলো আমি এ এর মান বাড়াই, বি এর মান বাড়াই, অর্থাৎ কলামের ক্রস সেকশনটা আরও বড় করি, তাহলে এরিয়াটা আরও বেশি হবে। আর সেন্টার থেকে এরিয়াটা আরও বেশি দূরে দূরে ছড়িয়ে যাচ্ছে, বেশি বেড়ে যাচ্ছে, তার মানে তখন রেডিয়াস অফ গাইরেশন তখন আরও বেশি হবে, ঠিক আছে? এবার দেখো, রেডিয়াস অফ গাইরেশন বার করার সূত্র হচ্ছে আর ইজ ইকুয়াল টু রুট ওভার অফ আই বাই এ। আই হচ্ছে মুভমেন্ট অফ ইনার্সিয়া আর এ হচ্ছে এরিয়া অফ দ্য ক্রস সেকশন, ঠিক আছে? এবার দেখো, এবার এখানে একটা দেখো, দ্য স্মলেস্ট ভ্যালু অফ রেডিয়াস অফ গাইরেশন ইজ কনসিডার্ড ফর ক্যালকুলেশন অফ স্ট্রাকচারাল স্টিফনেস অফ দ্য মেম্বার। আমাদের এখানে পরবর্তীকালে যখন আমরা ম্যাথ করব, মানে ওই যেটা বললাম উলার থিওরির উপরে ম্যাথ করব এর পরের ভিডিওতে, তখন এই ম্যাথ করার সময় আমরা আর এর যেটা মিনিমাম ভ্যালু হবে সেই মিনিমাম ভ্যালুটা নেব, সেটা এখানে বলেছে দ্য স্মলেস্ট ভ্যালু। আর এখানে আরেকটা শর্ট কোশ্চেন আসতে পারে, এখানে যে লিখে রেখেছি এখানে এই সবুজ কালারে, স্কোয়ার অর সার্কুলার শেপ হ্যাভ সেম রেডিয়াস অফ গাইরেশন। স্কোয়ার, এবার বলছে স্কোয়ার আর সার্কুলার শেপ, যদি স্কোয়ার আর সার্কুলার শেপ নিয়ে নিই তাহলে আমাদের রেডিয়াস অফ গাইরেশনের ভ্যালু সেম থাকবে, কারণ স্কোয়ার আর সার্কুলার তো সিমেট্রিক সেকশন, মানে ওর সব বাহু সমান। সার্কুলারের সব দিকে, সার্কেলের হচ্ছে চারদিকে ব্যাসার্ধ সমান, আর স্কোয়ারের তার সেন্টার থেকে সব কটা বাহু সমান ডিস্টেন্সে থাকে, মানে এরিয়াটা সমানভাবে ছড়িয়ে থাকে, ঠিক আছে? তাহলে স্কোয়ার আর সার্কুলার কলাম ডিজাইন করাটা হচ্ছে মানে সহজ আর কি। আর এটা হচ্ছে দেয়ার ইজ, এখানে কোনো স্মলেস্ট ভ্যালুর মানে ব্যাপার থাকে না, মানে যে দুটো সব জায়গায় তো আর সমান, তাহলে আর বড় ছোট কোনো ব্যাপার থাকছে না। তাহলে এই সেকশানগুলো আইডিয়াল সেকশান, অর্থাৎ রেডিয়াস অফ গাইরেশনের দিক থেকে বিচার করলে এই সেকশানগুলো হচ্ছে আইডিয়াল সেকশান। এবার বাকিটা গোড়াটা ভালো করে পড়বে, মানে মেন জিনিস এটা, বাকিটা পড়লে বুঝতে পারবে। এবার এখানে একটা জিনিস দেখো, এবার এই জায়গাটা যেটা বলছি, এই যে এই ছবিটা ভালো করে একটু দেখতে হবে। এই ছবিটা আমি একটা কলাম দেখিয়েছি, ঠিক আছে? এটা একটা রেক্টাঙ্গুলার কলাম, দেখতেই পাচ্ছ। আর একটু বড় করবো কি, এই রেক্টাঙ্গুলার কলামটার আমার এই বাহুটা, এই দিকের যে সেকশনটা, মানে এই দিকের যে লেন্থটা আছে, এই লেন্থটা বড়, এইটা ছোট, এইটা বড়, এটা ছোট, অর্থাৎ এক্স এক্স অ্যাক্সিস বরাবর যে লেন্থটা আছে সেই লেন্থটা বড়, আর ওয়াই ওয়াই অ্যাক্সিস বরাবর যে লেন্থটা আছে সেই লেন্থটা হচ্ছে ছোট। এবার দেখো কলামটা যখন বেঁকেছে, একটু ভালো করে দেখো, এখানে এক্স এক্স অ্যাক্সিসের রেসপেক্টে কলামটা দেখো বেঁকে গেছে, ওই জন্য এটাকে গ্রিন টিক চিহ্ন দিয়েছে, গ্রিন টিক চিহ্ন দিয়েছে। এক্স এক্স অ্যাক্সিসের রেসপেক্টে কলামটাকে বাঁকিয়েছে, দেখো একটু ভালো করে ভেবে দেখো, মানে ইমাজিন করো ছবিটা। এখানে এই কলামটা সোজা ছিল, একে লোড দেওয়ার ফলে কলামটা কোথায় বাঁকলো না এক্স এক্স অ্যাক্সিসের রেসপেক্টে, মানে যে দিকটা পাতলা, এই পাশটা পাতলা, এই সারফেসটা পাতলা, এই সারফেসের রেসপেক্টে বেঁকেছে। কিন্তু এখানে কাটা চিহ্ন দেওয়া আছে কি, ওয়াই 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 ওয়াই, ওয়াই ওয়াইটা কিন্তু তুলনামূলক মোটা হবে, কেন বলো তো, একটু ভালো করে ভেবে দেখো। এই সারফেসটা যখন আমি দেখছি, মানে এখান থেকে এই থিকনেসটা, এখান থেকে এই থিকনেসটা আমি পাচ্ছি, এই থিকনেসটা তো কম, আর এখান থেকে এই থিকনেসটা বেশি। এবার যখন আমাকে এটা ওয়াই ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে বাঁকাতে হবে, তখন এই থিকনেসটার রেসপেক্টে বাঁকাতে হচ্ছে, আর এই থিকনেসটা বেশি, তাই থিকনেস বেশি যেহেতু হচ্ছে, এই থিকনেসের রেসপেক্টে আমি বাঁকাতে পারবো না। বাঁকাতে পারবো কোন দিক দিয়ে, যে দিকটা পাতলা দিক, তাই পাতলা দিকের রেসপেক্টে আমি দেখো এটাকে বাঁকিয়ে দিয়েছি।
এইটা হচ্ছে বুঝতে হবে, এটা একটা কমন সেন্স দিয়ে এই জিনিসটা বুঝতে হবে। এটা রেডিয়াস অফ গাইরেশনের কনসেপ্ট, অর্থাৎ যেই বরাবর রেডিয়াস অফ গাইরেশন কম হবে কলামটা সেই বরাবর বেঁকে যাবে। ঠিক আছে? এবার বোঝা যাচ্ছে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালের সাথে প্র্যাকটিক্যালির সাথে আমাকে এই যে থিওরিটা পড়ছি ওটা প্র্যাকটিক্যাল নলেজের সাথে ম্যাচ যতক্ষণ না খাওয়াতে পারবো হবে না। এবার আমি যদি একটু ভালো করে মানে আরও মানে ভিতরে ঢুকি, তাহলে আমাকে একটু প্র্যাকটিক্যালি নলেজ দিয়ে ভাবতে হবে যে তুমি একটা রেক্টাঙ্গুলার কাঠ বা কোনো কিছু একটা প্লাস্টিক জাতীয় ধরো কিছু নিলে রেক্টাঙ্গুলার, বা রেক্টাঙ্গুলার একটা রাবার টাবার লম্বার, হ্যাঁ তোমরা পারবে, লম্বা যে রাবারগুলো হয়, ওই লম্বা রাবার চারকোনা যে লম্বা রাবারগুলো হয়, ঠিক আছে, ওই লম্বা রাবারগুলা দেখবে যে দিক মানে যে দিকটা যে দিকটা হচ্ছে মানে পাতলা দিকটা হয় ওই দিকটার রেসপেক্টে রাবারটাকে তুমি দুটো আঙুলে করে চিপবে দেখবে বেঁকে যাবে। কিন্তু যে দিকটা মোটা থিন মানে আরেকটা যে তার অপোজিট যে সারফেসটা সেই সারফেসের রেসপেক্টে তুমি বাঁকাতে চাইলে অত সহজে কিন্তু বাঁকাতে পারবে না। ঠিক আছে? এটা কিন্তু মানে পুরো সিম্পল উদাহরণ একটা। উম, মানে হালকা ট্রাই করলেই কিন্তু বুঝতে পারবে, পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? এবার হচ্ছে সিলিন্ডার-নেট রেশিও। পরের টপিক হচ্ছে সিলিন্ডার-নেট রেশিও। ব্যাস এইটা হলেই শেষ। সিলিন্ডার-নেট রেশিও কি হচ্ছে? সিলিন্ডারনেস রেশিও ইজ দ্য রেশিও অফ ইফেক্টিভ লেন্থ অফ দ্য কলাম টু দ্য মিনিমাম রেডিয়াস অফ গাইরেশন। সিলিন্ডারনেস রেশিও হচ্ছে কলামের ইফেক্টিভ লেন্থ বার করবো, তাকে ওর মিনিমাম রেডিয়াস অফ গাইরেশন দিয়ে ভাগ করবো, ব্যাস পেয়ে গেলাম আমাদের সিলিন্ডারনেস রেশিও। এটা হচ্ছে সিলিন্ডারনেস রেশিওর কনসেপ্ট। এবার এখানে বলা আছে সিলিন্ডার রেশিও কেন দরকার। ঠিক আছে? একটা কথাই বলবো, মানে সিলিন্ডার রেশিও বার করার একটাই কারণ, কলামটা কতটা লম্বা হবে সেটা জানার জন্য। মানে যার সিলিন্ডার রেশিও যত বেশি হবে সেই কলাম তত বেশি লম্বা হবে, যার সিলিন্ডার রেশিও কম হবে সেই কলাম তত বেশি ছোট হবে। তাই জন্য এখানে বলেছি দেখো, শর্ট কলাম দ্য ভ্যালু অফ সিলিন্ডারনেস রেশিও ইজ লেস দেন অর ইকুয়াল টু 12। মানে শর্ট কলামের ক্ষেত্রে সিলিন্ডার রেশিও ভ্যালুটা কম হবে 12 থেকে, আর লং কলামের ক্ষেত্রে কি হচ্ছে সিলিন্ডার রেশিও হচ্ছে দ্য ভ্যালু অফ সিলিন্ডার রেশিও ইজ গ্রেটার দেন 12 হবে। ঠিক আছে? বাস এইটাই আজকের জন্য এতটাই। মানে এই এই এখানে আমাদের মোটামুটি যা যা আমাদের থিওরি ছিল আজকে কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, আর বন্ধুদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করো, কলেজের গ্রুপে শেয়ার করো। আর পরের ভিডিওতে আমরা হচ্ছে কি করব, পরের ভিডিওতে আমরা এই চ্যাপ্টার থিওরির উপর বেস করে মানে উলার থিওরি, উলার ফর্মুলা আর হচ্ছে র্যাঙ্কাইন ফর্মুলা এর উপরে বেস করে অঙ্ক অঙ্ক করবো। ওকে, ঠিক আছে, বাই।